হঠাৎ করে কেন জানি আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে, দেখি তো কোয়েল পাখি পালন করা যায় না। আমার বাপ কোনোভাবেই রাজি হচ্ছিল না যে, "না, কোয়েল পাখির খামার দেয়ালবি। তুই অনার্স করতেছ, অনার্স কর। মানুষে কি বলবে? যে না তুই চাকরি করব। মানুষের কাছে কি পরিচয় দেই?" মানে পরিচয় দিতে তার একটা দ্বিধাদ্বন্দ্ব। আব্বাকে ফোন দেই যে, "আব্বা আমি চাকরি ছাড়ে দিতে যাচ্ছি।" আব্বা বলতেছে, "না, একটু ভাবেক। ব্যবসা কয়দিন চলবি, কি হবি না হবি।" তারপরে রিজাইন লেটার লিখছি। আপনার ভাবির কানে দেখায় যে রিজাইন লেটার লিখছি কিন্তু আমি। বলছে, "সিগনেচার করো তো দিয়ে আসো আল্লাহ ভরোসা যাও।" সেদিনই আমি দেই রিজাইন। স্যারেরা তো হতবাক যে কি ব্যাপার হঠাৎ করে চাকরি ছাড়লেনই কেন? প্রতিদিন প্রায় ৳১,০০,০০০ থেকে ৳১,৫০,০০০ ট্রান্সেকশন শুরু হয়ে গেল। মানে বিক্রি হচ্ছে। বাকি তখন ও ছোট বড় মিলে প্রায় ৮০,০০০ এর মতো চলে গেল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। পিতার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রামাণিক। গ্রাম লালখাপাড়া, পোস্ট দুর্গাহাটা, থানা গাবতলী, জেলা বগুড়া। আমরা ২ ভাই, বোন নাই। ক্লাস 5 পর্যন্ত আমি ঠিকমতই লেখাপড়া করি। আমার যখন বুদ্ধি বয়স মানে বুদ্ধি হইছে তখন আমি দেখছি আমার বাবার মনোহারির দোকান। যে অল্প কিছু মাল-টাল আছে ওখানে দোকান করে। কিন্তু দোকানের ইনকাম দিয়ে এই খরচাগুলো চালাতে পারত না। আস্তে, আস্তে দেনা করছিল। যে সুমতি থাকে এই ঋণ-টিন করে নিয়ে অনেক টাকা দেনা হয়ে যায়। সে সময় আব্বা দোকানটা বন্ধ করে একবারে টোটালি বন্ধ করে ঢাকায় চলে আসে। এসকা চালায়। সপ্তাহে অথবা দেখা যাচ্ছিল যে ১৫ দিন পর কিছু টাকা পাঠাইতো। ওই টাকা দিয়ে শুধু খালি আমাদের খাওয়ার টাকাটা হইতো। ক্লাস 7 এ ওঠার পরে আমার লেখাপড়া একবারে বন্ধ করতে হয়। কারণ ওই দোকান করার সময় যে দেনাগুলো করে টাকা কিছু টাকা কিস্তি থেকে উঠায়, অর্থাৎ লোন উঠায়, পরিশোধ করতে হয়। একসময় দেখা যায় যে আমার বড় ভাইয়েরও লেখাপড়া থেমে যাওয়ার মতো হয়ে যায়। কিন্তু আমার বড় ভাই খুব পরিশ্রম করে দেখা যাচ্ছিল যে কেরোসিনের তেল নাই? ও সরিষার তেলের চেরাক আমাদের এলাকায় যেটা বলা হয় চেরাক, চেরাক জ্বালায় পড়াশোনা করছে। বড় ভাই এসএসসি পাস করার পরে দুর্গাটা কলেজে ই ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমার কেমন জানি নিজের মধ্যে একটা হচ্ছিল যে আমি যদি লেখাপড়া না করি তাহলে আমি কি করে খাবো? যে সময় আব্বা ঢাকায় থাকছে সে সময় অনেক সময় ৩ বেলা খাইতে পারিনি। হয়তো দেখা গেছে যে এই দুপুরের ভাতটা ঠিকমতো হয়নি। রাতের বেলা দেখা যাচ্ছে যে আম্মা অন্যের বাড়িতে কাজ করে আনে আমাদেরকে খাওয়াচ্ছে। এরকম সময়ও গেছে। আবার দেখা গেছে একদম নানির বাড়িতে যেয়ে খাইছি। যে সময় আবার আমার ভাইয়ের ভাই এসএসসি পাস করে। এসএসসি পাস করার পরে ও ভালো রেজাল্ট করে। ফার্স্ট ডিভিশনে পাস করার পরে কিন্তু ও চিন্তা করছিল যে ও লেখাপড়া করবে। কিন্তু পরিবার থেকে কোনোভাবেই সাপোর্ট দিতে পারছিল না টাকার। যে শহরে ভর্তি হবে। এমনও হইছে যে টাকার অভাবে বগুড়া আসবে। যে উম বগুড়া আসছে যে ২ টা বই কিনে নিয়ে যাবে এটাও নিতে পারেনি। অন্যের বই চায় এনে পড়াশোনা করছে। এসএসসি পাস করার পরে ভাই যখন ইন্টারমিডিয়েট এই সেকেন্ড ইয়ারে ইয়া এই সময়টাতে আমাদের ওখানে পরাদহ মেলা হয়। সেদিনে বগুড়া পুলিশ লাইনে সেনাবাহিনীতে লোক নেই। কিন্তু ও মেলা বাদ দিয়ে বড় ভাই যখন চলে যাচ্ছে চাকরিতে দাঁড়াইছে। সে সময় তখন মোবাইল ছিল না। সেদিন আর যায়নি। মাত্র ৳২০০ নিয়ে গেছে। আম্মা কান্নাকাটি করতেছে। আব্বা বাড়িতে নাই। যে ও কোথায় গেছে, কি করছে, খাওয়া-দাওয়া করছে না। বারবার চিন্তা করতেছে যে কি হলো? কেউ কি আদৌ বেঁচে আছে না কি হইছে? চাকরি হইছে? না কি হলো? পরে আমাদের গ্রামেরই একজন ভাইয়ের সাথে গেছিল। ওর মাধ্যমে শুনতে পারছে যে না ও টিকে গেছে। ওর চাকরি মনে হয় হবে এজন্য আসতে পারেনি। ভাই আস্তে, আস্তে বিকালের দিকে আসলো। বিকালের দিকে এসে বলছে, "আমার তো তোরা সমস্যা নাই লেখাপড়া করব। কোন সমস্যা নাই। তোরা আমি লেখাপড়া করামু ভাই তুই যদি করতে পারিস নি তোগুলা লেখাপড়া করামু।" ও তো এই ৩ করার জন্য দেখা গেছে যে চাকরিতে কিছু টাকা খরচা হবে, খরচাপাতি করার জন্য যে এই প্যান্ট শার্ট কিনবে,
এই টাকা পাচ্ছিল না। আমার নানা বাড়ি থেকে একটা গরু দিছিল বাগি। তখন নানি বাড়ি থেকে বলল যে, "ঠিক আছে ও গরু বিক্রি করে নিয়ে যাও।" তারপরে ওই গরুটা বিক্রি করে চাকরিতে চলে যায়। আমাকে আবার ক্লাস 7 এ ভর্তি করে দিল দুর্গাহাটা হাই স্কুলে। এই যে ২ বছর গ্যাপ হওয়ার পরে আমি আবার লেখাপড়া শুরু করি। তখন ভাইও টাকা দেয় এবং আমার আব্বাও কিছু টাকা দেয় আমাকে। ২০০৫ সালে আমি এসএসসি পাস করি। বগুড়া শাহ সুলতান কলেজে ভর্তি হয়ে ওখানে একটা মেস ঠিক করি। ভাই প্রতি মাস ১৫০০ করে টাকা আমাকে দিয়েছে। আমি আবার তখন চিন্তা করি যে ভাই যেহেতু বিবাহ করলে এখন তো টাকা ওইভাবে আমাকে দিতে পারবে না। আমি আবার ম্যাথ ছাড়ে বাড়িতে যাই। এসএসসি পরীক্ষার ৩ মাস আগে। আব্বার যে টাকা ইনকাম এই টাকাতে তো খরচাই চলে শুধু খালি ফ্যামিলির। আবার তো বাড়তি কোনো ইনকাম হয় না। তখন আব্বা বলে যে, "আমি আর তোকে লেখাপড়া করাতে পারব না।" একবারে স্ট্রেইট কাট বলে দেয়। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ি। যত কষ্টই হোক আব্বা কিছু টাকা দেয়, ভাইও কিছু টাকা দেয়। তখন রেজাল্ট হয়নি। আমি আমার মামার সাথে যোগাযোগ করি। আমার ছোট মামার সাথে যোগাযোগ করি। মামা আমার একটা চাকরির দরকার। কোন চাকরি কি পাওয়া যাবে? মামা তখন একটা গার্মেন্টস এ চাকরি করে। এখানে তো এক্সপার্ট লোক ছাড়া হয় না। আমি তারপরে চেষ্টা করি। মামা বলে, "মামা তুমি একটু কম্পিউটার শেখো।" আমি বললাম, "মামা আমার কাছে তো টাকা নাই।" মাকে বলি যে, "মা" মামা এভাবেই বলল। মা তখন বলল, "ঠিক আছে দেখি আমি ইয়েতে বড় হয়ে বলে কিছু টাকা নিতে পারিনি।" আমাদের গ্রামে একজন কম্পিউটার শিখাইতো। তখন মা আম আমার বড় ভাইয়ের কাছ থেকে ৳১,০০০ নেয়। ৳১,০০০ নিয়ে আমাকে দেয়। আমি আবার কম্পিউটারে ওখানে জমা দিয়ে কম্পিউটার শিখি ৩ মাস। ৩ মাস কম্পিউটার শেখার পরে মামাকে বলি, "মামা কম্পিউটার তো আমি শিখছি মোটামুটি। এখন কি আমার চাকরির ব্যবস্থা করতে পারবেন?" মামা বলে, "ঠিক আছে তুমি ঢাকায় আসো।" ঢাকায় আসবো ওই টাকাটা আবার ছিল না। ৳৫,০০০ একজনের কাছ থেকে নিয়ে দেয়, ধার স্বরূপ নিয়ে দেয়। গাজীপুর চৌরাস্তায় থাকি, অফিস হলো আশুলিয়া। সকাল ৬ টায় উঠতে হতো, যাওয়া লাগতো ২ ঘন্টা। তারপরে আর বাহির হওয়া নাই। এবার রাত ৮ টা। ইন্টারমিডিয়েটের রেজাল্ট এখনো পাবলিশড হয়নি। দেখি আমি যদি ইন্টারমিডিয়েট পাসটা করতে পারি, তাহলে আর এখানে থাকবো না। এর রেজাল্ট হয় 3.30। তখন আমি মামাকে বলি, "মামা আমি চাকরি করব না।" মামা বলে, "ধের চাঁড়া এই চাকরি করবা না, এরকম ভালো চাকরি কি আর কোথাও পাবা?" তখন আমি মামাকে না বলে গোপনে আমি চলে যাই। চলে যাওয়ার পরে মামা আব্বাকে বলছে যে, "ভাগ্নে আমার কথা শুনলো না, না শুনে চলে গেল। এত কিছু করলাম, ভাগ্নের জন্য চাকরি একটা নিয়ে দিলাম।" আব্বা তো বলতেছে, "তুই এখন বাড়ি থেকে নাম, যা করবো কর। আমি আর তোর ধার ধারিচ্ছি না। আমি তোর টাকাও দিতে পারব না, তোর যা খুশি কর।" মানে কি করব? কোনো দিশকুল পাচ্ছিলাম না। কি হবে? এখানে গার্মেন্টসের চাকরিতে ঢুকলে আমার মনে হচ্ছিল এটা একটা জেলখানা। বাইর হওয়ার কোনোভাবেই পাচ্ছিলাম না। কোনো সিস্টেমই পাচ্ছিলাম না যে একটা কথা বলবো কারো সাথে যে দেখা করব। আবার চিন্তা করতাম যে আমি লেখাপড়া চালাবো। এখানে থাকলে তো আমার লেখাপড়া হবে না। বই-টই কোনো কিছু পড়তে পারছিলাম না। শুক্রবারে মাঝে মাঝে ডিউটি দিচ্ছিল। মানে নিজের কাপড়টা যে পরিষ্কার করব এটাও কোনো সিস্টেম নাই। যেহেতু আমি পাস করছি অনার্সে যদি ভর্তি হই তাহলে আমার কোনো কিছু হবে এজ আ অথবা টিউশনি করাবো। তো এটা ভেবেই আমি চলে যাই। তারপরে আব্বা তো আমাকে বাহির করে দেয় বলা চলে। বগুড়াতে চলে যায়। বগুড়ায় এক বন্ধু মেসে যাই। যেয়ে কথা বলি যে, "কি করা যায়?" ও বলল যে, "দেখ এখানে তো থাকার কোনো বুদ্ধি নেই। এখন তো টিউশনি পাওয়া যায় না ঐরকম।" তখন একটা বিজ্ঞাপন দেখি যে পার্ট টাইম জবের এজ এ কম্পিউটার অপারেটর হিসেবে লোক নেবে। বলে যে, "আপনাকে ৪ ঘন্টা ডিউটি করতে হবে, ৳১,২০০ দেব মাসে।" আমি বললাম যে, "বেতনের কোনো সমস্যা নেই। এটা হলেই আমার চলবে।" এটা ৮ সালের ঘটনা। তো ওখানে জয়েন করার পরে এভাবে ৬ মাস চলে। কিন্তু আমার টাকার অভাবে আমি আর ৭-৮ সেশন বর্ষে ভর্তি হতে পারি না অনার্সে। ৬ মাস পর বেতন বাড়িয়ে দিল ৳৩,০০০। তখন ৮-৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যাই। ইতিহাস সাবজেক্টে চান্স হয়। হিন্দু করে একটা ছেলে, ও আইটিতে অনেকটা এক্সপার্ট ছিল। কম্পিউটারের উপরে করত। ও বলল, "শহীদ ভাই একটা কাজ পাইছি। আপনি যদি চান তাহলে আমরা ২ জনে চাকরি ছাড়ি দিতে পারি।" আমি বললাম, "ঠিক আছে সি এই আ যে শিবু ভাই আপনি যদি চাকরি পান, ওখানে যদি চাকরি হয় তাহলে আমিও চাকরি ছেড়ে দেব দেখেন।" সেটা হলো পাবলিকেশনে। ও স্যারের সাথে যে আমি দেখা করি। দেখা করার পরে ওখানে সেলারি ছিল আমার ৳৬,০০০ ৮ ঘন্টায়। ৩ মাস চাকরি করার পরে ৳৩,০০০ করে আমার খরচা যাচ্ছিল। আর ৳৩,০০০ করে রাখতেছিলাম। ৳৯,০০০ জমে। তখন আমি, শিবুদা আরেকজন মিলে ৩ জন মিলে যাচ্ছিলাম হলো বগুড়া সাতমাথাতে। সাতমাথায় যেয়ে কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে। ওর সাথে মুগরির ডিমও বিক্রি হচ্ছে। ওটা ভাবলাম যে কোয়েল পাখি ডিম খাওয়া প্ল্যান।
কিন্তু কোয়েল পাখির ডিম আমি ওরকম করে চিনতাম না। কিন্তু ওখানে দোকানদার থেকেই শুনছি যে এটা কিসের ডিম? ও বলতেছে কোয়েল পাখি, এটা আবার খায় নাকি? তো এমনি যে অল্প দাম দেখি তো খাই। ৳২ পিস। হঠাৎ করে কেন জানি আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে দেখি তো কোয়েল পাখি পালন করা যায় নাকি? অফিসে যাওয়ার পরে একটু নেটে সার্চ করি যে দেখি তো কি অবস্থা, কোয়েল পাখি যে কোথায় পাওয়া যাবে? এটা ২০০৮ এ। ওরকম নেটে খুব ভালো দেয়া নাই। মানে ইনফরমেশন গুলো দেয়া নাই। তারপরের দিন আবার ওই দোকানে আসি। বলি যে, "চাচা আপনি কোথা থেকে ডিমগুলো সংগ্রহ করেন?" ও তখন বলতে চাচ্ছে না। বলতেছে যে, "আপনি আমার কাছ থেকেই নিবেন।" ও খালি বারবার বলে, "আপনি আমার কাছ থেকেই নিয়েন চাচা, সমস্যা নেই। এখানে কি হইছে?" তা আমি আবার চিন্তা করলাম যে, "চাচা এই ডিমগুলো আমার এক ভাই দেয় তো। আপনি যদি আমাকে একটু বলতেন যে তার খামারে একটু সমস্যা হয়েছে। আপনি যদি কোন জায়গা থেকে আনেন এটা বলেন তাহলে একটু ভালো হবে।" তখন ও বলল যে, "ঠিক আছে চাচা, আপনি কালকে তাহলে আমার সাথে দেখা করেন।" মানে এ কথা শোনার পরেই পাখির দোকানে যাই যে দেখি তো পাখির দোকানে পাওয়া যায় নাকি পাখিগুলা, কোয়েল পাখিগুলা। কিন্তু পাখির দোকানে যেয়ে দেখি খালি বাজরিকা, লাভবার্ড এগুলা। মানে বিদেশি প্রজাতির পাখিগুলা। একটা দোকানে শুধু খালি কোয়েল পাখি বেশি। এগুলো কি ডিম দেবে? বলতেছে, "হ্যাঁ, ডিম দেয়।" ওর কাছে পাখি তখন ২৫ টা পাখি। আমি বললাম, "ভাই পাখি লাগবে আমার ১০০। আপনাকে আমি ৳২০০ বায়না দিলাম। আপনি ১৫ দিন পর পাখি দিবেন।" কারণ হলো আমি বাড়িতে আসবো। বাড়িতে এসে ঘর-টর তো ঠিক করতে হবে। যে একটা জায়গা ঠিক করতে হবে। পাখির দোকানদারের কাছে যাওয়ার পরে আমি বলি যে, "পাখি কিভাবে পালন করতে হবে? পাখি যে কিভাবে ডিম দেয়? কি ওষুধ খাওয়ানো লাগবে?" এভাবে উনি বেশ কিছু ইনফরমেশন আমাকে দেয় যে, এভাবে রাখতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কখন পানি দিতে হবে। এগুলো আইডিয়া দিয়ে দেয়। যে এগুলো করলে সমস্যা নেই, আপনার পাখি ডিম পারবে। তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে ছোট করে একটা ঘর ছাপরা সিস্টেম করে একটা নেট দিয়ে করি। মা বলে যে, "এই কি অবস্থা? তুই এটা দিয়ে কি করবি?" আমি বললাম যে, "মা এখানে পাখি রাখবো আমি। পাখি রাখলে কিছু টাকা যে ডিম পারবে। দেখি তো কি অবস্থা। এই ডিম তো আবার বিক্রি করা যায়। এর দেখাশোনা কে করবে?" আমি বলছি, "মা তুমি করবা।" তখন মা বলে, "ঠিক আছে, আন তুই সমস্যা নেই।" পরে এই দোকানদারের কাছে আসলাম, আসে পাখি নিলাম। পাখি নিয়ে চলে যাওয়ার মুহূর্তে আবার ৩ টা পাখি মারা গেল। আমার তো সেই কষ্ট যে কি হলো, এখান থেকে এখানে আসলাম। ৩ টা পাখি মারা গেল, বাঁচবে কিনা বা বাঁচাতে পারবো কিনা আদৌ। ১০০ পিস পাখি নিছি এই ৳৩,০০০ য়। ৩ দিন আমি ইয়ে যে বাড়িতেই থাকলাম। মাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। ১ম খাওয়াইছি হলো চাল খাওয়াইছি, ভুট্টা খাওয়াইছি, গম এগুলা খাওয়ানো হইছে। খাওয়ানোর পরে শুনি যে, "মা কি অবস্থা? পাখি কেমন কি?" বলে যে, "যেরকম রেখে গেছি ওইরকমই আছে।" তখনই দোকানে যাই। এই দোকানদার তখন বলে যে, "ভাই আপনি অবশ্যই ফিড খাওয়াতে হবে। ভালো কোনো কোম্পানির ফিড খাওয়াতে হবে।" ফিড নিয়ে যেয়ে ওখানে দিয়ে আসি। দিয়ে আসার পরে মা ওই খাদ্যগুলো যখন দেয়া শুরু করে ৩০ দিন পরে ১ টা ২ টা করে ডিম আসা শুরু করে। যখন ডিম আসা শুরু করছে ওই যে মা ফোন দিয়ে বলল যে, "ডিম আসতেছে পাখি।" তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে আমার তো সেই খুশি যে না ডিম পারতেছে। কিন্তু দুঃখের বিষয় ১০০ পাখির মধ্যে দেখা যাচ্ছে যে ৫০ টাই পাখি পুরুষ পাখি হইছে। তখন মহিলা পাখি ওরকম চিনতাম না। এই যে যখন আমি বসে, বসে সময় কাটাচ্ছিলাম নেটে একটু দেখতেছিলাম যে পুরুষ কোনটা, মহিলা কোনটা ইনফরমেশন অল্প, অল্প ছিল এগুলা দেখতেছিলাম। ওই ডিমগুলো বাড়িতে ৳২ পিস বিক্রি করত মা। কিন্তু খাবার খরচটা উঠত না। তাহলে তো পাখি পালে লস হচ্ছে আমার। তখন খাদ্যের বস্তা ছিল ৳১৭০০ ব্যাগ। খাদ্য খিলালাম ২ বস্তা। পুরুষ পাখিগুলো বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে পাখি থাকলো ৪৭ পিস। ওখান থেকে ডিম আসা শুরু করলো ৩৫ টা, ৩৭ টা এরকম করে ডিম আসা শুরু করলো। পুরুষ পাখি বিক্রি করে দিলাম। তখন দেখতেছি যে ৳২ করে ডিম বিক্রি করলে পার পিস ডিমে হয়তো দেখা যাচ্ছে যে ৩০ পয়সা ৪০ পয়সা করে লাভ থাকতেছে। তখন আমার মনের মধ্যে আবার একটা সাহস আসলো যে না, পাখি পাললে তো লাভ হবে। ডিমের যদি পাখি থাকে। আম্মা একসময় বলে যে, "না এগুলা তুই হবি না। এগুলো বিক্রি করে দি।" তখন আমি চিন্তা করি যে আমি যদি এই চাকরিটা ছাড়ে দেই তখন তো হয়তো দেখা গেল কোয়েল পাখিও পালতে পারছি না। এই চাকরিটাও আর থাকলো না। তখন তো আমার লেখাপড়া একবারে বন্ধ হয়ে যাবে। পাখি যখন ভালোভাবে ডিম দেয়া শুরু করলো তখন ওই দোকানদারের কাছে আবার গেলাম। যে, "ভাই এটা আমার কি করলেন?" ওর কাছে খুলে মেলে বলার পরে ও বলতেছে, "ঠিক আছে এবার আপনাকে ২০ টা পাখি বেশি দেব।" পরের মাসের যে বেতনের টাকা, তখন এই ৳৩,০০০ দিয়ে ১২০ টা পাখি আবার নিই। এভাবে দেখা গেল ৩-৪ মাস পাখি নিলাম। ৩ মাসের মতো পাখি নিছি। ওখান থেকে আবার লাভ হওয়া শুরু হলো। জায়গায় হচ্ছিল না যে ওর বেশি আর পাখি আমি টাকা দিয়ে কিনবো। যে টাকা লাভ হচ্ছিল সে টাকা আমি বাড়িতে আব্বা-মা যা আছে ওনারাই নিত। তখন আমি চিন্তা করি যে না, আমি কোয়েল পাখির ব্যবসা করব। কোয়েল পাখির ব্যবসা করব কিন্তু আমার তো জায়গা হচ্ছে না। প্রতি মাসে দেখা গেছে যে ৩,০০০, ৪,০০০, ৳৫,০০০ করে লাভ থাকতো ৫০০ পাখি থেকেই।
ডিমের পার্সেন্টেজ যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে লাভটা বেশি হয়। আবার ডিমের পার্সেন্টেজ যদি কমে যায় সেক্ষেত্রে লাভ ওরকম হয় না। পাখির যখন লাভ হচ্ছিল তখন দেখা যাচ্ছিল মাঝে, মাঝে ১ টা ২ টা করে পাখি মারা যায়। চিন্তা করি যে না আমি যদি সময়টা বেশি দিতে পারি তাহলে হয়তো লাভ ভালো হবে। বেতনও ৬,০০০ বেতন বাড়ায় না। বেতন বাড়ায় না চিন্তা করলাম যে না আমি চাকরি ছাড়ে দিব। এরই মধ্যে ওই পাখিটা বিক্রি করে দেই। ৫০০ পাখিই বিক্রি হয়ে যায়। তারপরে যে দেখছি প্রসেসটা দেখলাম যে ৪৫ থেকে ৭ দিন বয়সে ডিম আসে। ডিম আসার পরে একটা পাখি পিক আওয়ার থাকে ১০ মাস। ১০ মাস পিক আওয়ার থাকে অর্থাৎ ৮০% প্লাস থাকে। ৮০% প্লাস থাকার পরে পাখি আস্তে, আস্তে আবার ডিম কম দেয়া শুরু করে। কমতে, কমতে যখন ৪০% ৫০% আসে তখন কিন্তু লাভ থাকে না আর। এজন্য আমি ওই ৫০০ পাখিটা বিক্রি করে দেই। কোয়েল পাখিও বিক্রি করে দেই। আবার চাকরির বেতন বাড়াচ্ছিল না। এজন্য চাকরিও ছেড়ে দেই। ১ বছর আবার আমি বসে থাকি। বসে থাকি না ঠিক, অন্য কাজের সাথে জড়িত হই ফ্রিল্যান্সিং। ডাটা এন্ট্রি কাজ শুরু করি। ১,০০০ ডাটা এন্ট্রিতে ৳১২০ করে দেয়া হয়। ৮ ঘন্টা ৯ ঘন্টা করে কাজ করলে দেখা যায় ৳৮০০-৯০০ করে আমি পাচ্ছিলাম। আমি এরকম ৬ মাস একটানা দিন করে কলেজ করি, রাত্রে কাজ করি। টাকা বাঁচানোর জন্য বগুড়া ৭মাথা থেকে আজিজুল হক কলেজে প্রায় ৩ কিলোর মতো পথ হেঁটে যাচ্ছিলাম, হেঁটেই আসতেছিলাম। প্রতিদিন যে ৳২ করে লাগতেছিল এই টেম্পু ভাড়া। টাকা গোছাতে হবে, টাকা জড়ো করতে হবে যে না আমি বড় করে কোয়েল পাখির খামার করব। এরকম করে ৬ মাস যখন আমি কাজ করি, আমার আমার কাছে এই একটু টাকা জমে। বাড়ির যাই তোর বাবাকে বলি, "বাবা দেখেন কোয়েল পাখির খামার করব। যদি আপনি অনুমতি দেন।" আমার বাপ কোনোভাবেই রাজি হচ্ছিল না যে, "না কোয়েল পাখির খামার দিলে তুই অনার্স করতেছ, অনার্স কর। মানুষে কি বলবে?" মোটামুটি একটা জেদ করেই যে না আমি কোয়েল পাখির খামার দিবো। একটা জায়গা ছিল আমার দাদার। ওখানেতে আবার ৩,০০০ বাচ্চা উঠানো হয়। এখান থেকে আবার লস হয়। একদিনের 0 বাচ্চা নেই। বাচ্চাগুলো বোর্ডিং করতে পারছিলাম না। অর্ধেক বাচ্চা মারা যায়। ওটাও বিক্রি করে দেই। চিন্তা করি যে না আমি এখন আবার কোয়েল খামার করব না। ডাটা এন্ট্রি কাজ করব। ডাটা এন্ট্রি কাজ করে আমি টাকা করব। যদি আমি ভালোভাবে নিজে কোনো সাইটে কাজ করি, ওডেক্স এ তখন একটু কাজ শিখলাম। ওডেক্স এর যে কাজগুলো নেয় নামায় বাইরের থেকে নেওয়া হয়। এটাতে একটু প্রফিটটা বেশি আসে, ডলারটা বেশি আসে। মোটামুটি ভালো একটা ইনকাম আসা শুরু করল। মাসে ৫০ প্লাস হওয়ার পরে আমার কাছে ৬-৭ লাখ টাকা জমে। তখন আমি চিন্তা করি আমার বাড়ির পাশে একটা জমি কিনবো। তারপরে গ্রামে যাই, গ্রামে যাই তোর ১২% জমি বিক্রি করবে। ভাই বলে যে, "ঠিক আছে তাহলে তুই যদি জমি নিতে পারিস তাহলে ২ ভাই মিলে নেয়া হোক। আব্বার নামে জমিটা করে দলিল করা হোক।" আমি বললাম, "হ্যাঁ, কোন সমস্যা নেই। ২ ভাই মিলে জমিটা নেয়া হোক।" বাবার নামে নিয়ে ওখানে আবার খামার শুরু করে দেই। ওই কাজগুলো চলতেছিল এর মধ্যে। ওখানে চিন্তা করলাম যে ডিমের খামার করব। তখন আবার ৩,০০০ একবারে রেডি পাখি নেই। তখন ডিমের দামও বৃদ্ধি পাওয়া শুরু করল। ৳২.২০ চট্টগ্রাম ডিম বিক্রি করতাম ৳২.৮০। অনলাইনে একটু মার্কেটিং শুরু করি তখন আমি। Facebook পেজ খুলি, YouTube চ্যানেল খুলি। খোলার পরে এখান থেকে কিছু, কিছু ভিডিও দেই। ওগুলোর থেকে অর্ডার চলে আসে কিছু, কিছু। এই যে ১০ এর শেষের দিকে। YouTube, Facebook এর আইডিয়াটা পেলাম আমি যে ডাটা এন্ট্রি কাজগুলো করছি। ওখান থেকে আইডিয়াটা আমার মাথায় আছে। ৩,০০০ থেকে ডিম পাচ্ছিলাম ২২০০-২৩০০ করে ডিম পাওয়া শুরু করলাম। প্রতি মাসে প্রায় ৩০,০০০ ৳৩৫,০০০ করে আসা শুরু করল। কিন্তু তখন আমার চিন্তা হলো যে ডাটা এন্ট্রি কাজটা আসলে মানে কষ্টদায়ক। যে না এজ এ ডাটা এন্ট্রি কাজ একবারই বাদ দিমু। দেখি কোয়েলের সাথে লাগা যাবো। ৩,০০০ এর পরে ৫,০০০, ৫,০০০ থেকে ৮,০০০ কিন্তু অনার্স আর শেষ হচ্ছে না। খালি সেশন জট। ১৩ পর্যন্ত চলে। কোয়েল পাখির খামার ঠিকমতো চলে। শুধু খালি ডিমের। তখন চিন্তা করলাম যদি আমি এই ডিমের পাশাপাশি ইনকিউবেটর করি, ডিম ফোটানোর মেশিন করি। বাচ্চাগুলো কিনতেছিলাম বাহিরের হ্যাচারি থেকে। ওগুলা বাচ্চা হয়তো কিনে নিয়ে গেছি। দেখা যাচ্ছে একদিন বোর্ডিং করছি, সে রাত্রি ৫০০ নাই। ওখান থেকে যে ডিমের টাকার থেকে ভর্তুকি যাইত। তখন আমি ছোট করে একটা মেশিন নেই। ৳৪০,০০০ দিয়ে কিনি। ডিম ফুটবে মাত্র ৫,০০০। ওই হ্যাচারি থেকে যে বাচ্চাগুলো বাহির হলো, সে বাচ্চাগুলো অনেক সুস্থ সবল। মানে ওরকম আর মারা যায় না। বাচ্চাও বিক্রি করি, ডিমও বিক্রি করি তখন। ১৩ র দিকে আসে অনার্স পরীক্ষা শেষ হয়ে গেল। ১৪ তে আমি অনার্সের সার্টিফিকেট পাওয়ার পরে এখন চিন্তা করলাম যে লেখাপড়া তো শেষ করলাম। আমি ব্যবসাই করব না চাকরি করব। আমার বাবা তো খালি বারবার একই কথা যে এগুলা বাদ দে। আমি দেখতেছি যে কোয়েল পাখিতে আমার সবকিছু ভালো লাগতেছে। কিন্তু বাপ কোনোভাবেই মানে নিচ্ছে না। যে না তুই চাকরি করব। মানুষের কাছে কি পরিচয় দেই? মানে পরিচয় দিতে তার একটা দ্বিধাদ্বন্দ্ব। এক বেটা আর্মির চাকরি করে। খামারের পাশাপাশি আমি যখন একটু সাপোর্ট দেয়া শুরু করলাম, টাকা দেয়া শুরু করলাম।
তখন আব্বাকে ঢাকা থেকে নিয়ে গেলাম 2000 10-এর দিকে। যাওয়ার পরে ও তরকারি দোকান দেয়া শুরু করলো। 14 তে আসে বিয়ে করলাম বাড়ির পাশেই। মানে একবারে আমার খামার ঘেঁষা। এই বিয়ে করার পরে আরেক চাপ যে কি বলে আমার পরিচয় দিবে আমার শ্বশুর। মানে চাকরি করবো এটাই আশা করছিল যে চাকরি করবো, অনার্স করতেছে। কিন্তু যে একবার খামারের সাথেই পড়ে আছে। খালি বিয়ে দেওয়ার জন্য আরেক ঝামেলা তুলে মিলে। আমি যেহেতু চাকরি করতাম অ্যাপ্লিকেশনে, দেখা যাচ্ছিল যে ওখানে একটু কোশ্চেনের আমার একটু ধারণা ছিল। কোশ্চেনে কিভাবে সলভ করতে হয় এগুলো থেকে নিজে থেকে একটু ধারণা ছিল। তো আমি অনেক চাকরির পরীক্ষাগুলো দেই। দিতে 16 সালে একটা চাকরি হয় ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরে। এই কার্য সহকারী পদে চাকরি হয়। এখানে চাকরি হওয়ার পরে গাজীপুর শ্রীপুর উপজেলায় পোস্টিং দেয়। খামার কি করব? ২ টা লোক রাখলাম। আব্বা-আম্মা ভালোভাবে বললাম। ওখানে চাকরি করি। বৃহস্পতিবার করে রাত্রি চলে যাচ্ছিলাম। যাওয়ার পরে আবার শনিবারে রাত্রে চলে আসতেছিলাম। কিন্তু এই ২ দিন যেটুকু সময় দিছে মোটামুটি পাখি ভালো থাকছে। আমি নাই। হয় পাখি মারা গেছে, নাহলে ডিম হেরে গেছে। কোনো না কোনো সমস্যা লাগিয়ে থাকতো। প্রায় ২২,০০০ এর মতো পাখি ছিল তখন। আস্তে, আস্তে যে এর মধ্যে যে টাকাগুলো ইনকাম হচ্ছিল মাঝে, মাঝে জমি কিনতেছিলাম আর হলে খামার বাড়াতেছিলাম। চাকরিতে আসার পরে এখানে যে কয় টাকায় বেতন পাই, ৳১৭,০০০ র মতো বেতন ছিল। আমি যখন বেতন পাইছি ১৭,০০০, তখন আমার খামারের ২ জন লোককে আমি বেতন দিছি ৳১৭,৫০০। দেখা যাচ্ছিল যে এখানকার যে ভাবে চলাফেরা, ওই খামারের কিছু লাভের টাকা এখানে আমার আনতে হয়েছে খরচ চালানোর জন্য। আবার শুক্রবার, শনিবার করে যাচ্ছিলাম। এই টাকাটা খামারের টাকায় গেছে। কিন্তু যখন দেখলাম যে না, আসলে এই চাকরি করলে আমার একটা নির্দিষ্ট বেতন। খামারের টাকাটা নির্দিষ্ট না। তখন আমি আপনার ভাবিকে বলি যে, "দেখো আমি চাকরি করব না খামার করব। আমার শরীরে আর হচ্ছে না। চাকরি নয় তুমি ছাড়ো। অল্প বেতন দিয়ে চাকরি করা তোমার দ্বারা হবে না।" ২০১৬ আগস্টে আমি কাজে চাকরিতে জয়েন করি। ২০১৮ সালে মানে চাকরিতে মনই বসে না। ২-২.৫ বছরের খামার ভালো। ভাবে চলা যাবে না। হয় চাকরি করতে হবে, খামার বাদ দিয়ে, না হলে খামারই করতে হবে চাকরি বাদ দিয়ে। সামাজিক দিক থেকে চিন্তা করলে যে আমি যে পরিচয় দেব, সরকারি চাকরি করে। এরকম একটা পরিচয় দিলে অন্যরা একটু ভালো ভাবে। বন্ধু-বান্ধব যারা আছে একটু ভালোই ভাবে। কিন্তু যখন বলি যে আমার একটা খামার আছে, একবারে পজিটিভলি নেয়নি। যেদিন আমি চাকরিটা ছাড়ি ২০১৮ সালে, বড় ভাইকে ফোন দেই যে, "ভাই আমি চাকরি ছাড়ে দিতে যাচ্ছি।" তো ও বলল যে, "ঠিক আছে তুই চাকরি ছাড়েক সমস্যা নাই।" আব্বাকে ফোন দেই যে, "আব্বা আমি চাকরি ছাড়ে দিতে যাচ্ছি।" আব্বা বলতেছে, "না, একটু ভাবেক। ব্যবসা কয়দিন চলবে, কি হবি না হবি।" তারপরে রিজাইন লেটার লিখছি। আপনার ভাবির কানে দেখায় যে রিজাইন লেটার লিখছি কিন্তু আমি। বলছে, "সিগনেচার করো তো দিয়ে আসো, আল্লাহ ভরোসা যাও।" সেদিনই আমি দেই রিজাইন। স্যার তো হতবাক যে কি ব্যাপার? হঠাৎ করে চাকরি ছাড়লেনই কেন? পরের দিনে এইটা ঠিক করে বাড়িতে চলে গেলাম। কিছু টাকা ছিল। ছোট করে একটা ঘর করলাম থাকার জন্য। যে না, আমি আমার বাবার কাছে থাকবো না। আমি খামারিতে থাকবো। যে জমিটা আমরা কিনছি এখানেই থাকবো। তখন একটা মেয়েও হয়। তখন ডিমের পাখি প্রায় ৩২,০০০ এর মতো হয়ে যায়। আরেকটা লোক নেই। ৫ জন মিলে কাজ করি। বাচ্চা যে ডেলিভারি দেবে, আমারই ডেলিভারি দিতে হয়। তখন আস্তে, আস্তে মনে করেন যে এত চাপও নিতে পারতেছিলাম না। আরেকটা লোক নেই। একটা অটো গাড়ি কিনি। একটা অটো গাড়ি দিয়ে হয় না। আরেকটা অটো গাড়ি কিনি। তারপর একটা টেকনিশিয়ান নেই। ওই মেশিন দিয়ে হচ্ছিল না। তখন ২,৪০,০০০ ক্যাপাসিটির একটা মেশিন কিনি। আরো ২ টা লোক নিয়োগ করি শুধু টেকনিশিয়ান বাচ্চা গোনার জন্য। একটা কথা আছে না? যখন লাভ হওয়া শুরু হয় চতুর্দিক থেকে আসে। একদিকে বাচ্চা থেকে লাভ আসতেছে, একদিকে ডিম থেকে লাভ আসতেছে, পাখি বিক্রি করতেছি, পাখি বিক্রি করে লাভ আসতেছে। প্রতিদিন প্রায় ৳১,০০,০০০ থেকে ৳১,৫০,০০০ ট্রান্সেকশন শুরু হয়ে গেল। মানে বিক্রি হচ্ছে। পাখি তখন অ ছোট বড় মিলে প্রায় ৮০,০০০ এর মতো চলে গেল। চাকরি ছাড়ার ১.৫ বছর ১৯ এর শেষের দিকে আসে চিন্তা করি যে না, নিজে, নিজে পারবো না। তখন গ্রামের কিছু গরিব মানুষদেরকে ২,০০০ বাচ্চা দেবো, ওদের কাছ থেকে পালে নেব। এরকম খামার খোঁজা শুরু করি। বলার পরে ৫ জন খামারি পাই, ৫ জন কাউকে ৩,০০০, ২,০০০, ৪,০০০ করে পাখি দেই। যে সব খরচা আমার, আপনারা শুধু খালি পাখি পাইলে দিবেন। এই ৳২ পিস পাবেন। সর্বোচ্চ ১ মাস পর্যন্ত আপনার পাখি পালবেন। আপনার ভাবি এই লোকজনগুলো দেখাশোনা করে, ডিমগুলো করে, এই মেইনটেইন গুলো ইয়েগুলো করে। তারপরে আস্তে, আস্তে ওদের লাভ দেখে আরগুলো আবার উদ্বুদ্ধ হয় যে না, আমি করব, আমাকে দেন।
এরকম করতে, করতে আপনার ৯ জন খামারি হয়। তখন আমার পাখি প্রায় ১,২০,০০০ এর মতো। আবার কোভিড চলে আসে। কোভিডের মধ্যে সবচেয়ে সমস্যায় পড়ি, ট্রান্সেকশন হচ্ছে না। আমার তো আর পরিবহনের জন্য গাড়ি কিনিনি। ওই বাসের ছাদে পাঠাই। বাস বন্ধ। খুব চিন্তায় পড়ি যে কি হলো? ব্যবসা অনেক শেষ হতে যাচ্ছে। ডিমগুলো যদি বিক্রি না করতে পারি, তখন তো ডিমগুলো ফেলে দিতে হবে। একটা ট্রাক ভাড়া করি। ডিম আর পাখি বিক্রি করা শুরু করি। যাওয়ার সময় ঢাকায় দিয়ে যাওয়া হয়, চট্টগ্রাম যাচ্ছে, নাহলে সিলেট যাচ্ছে। ১-২ দিন পর, পরই এভাবে ট্রান্সেকশন শুরু করি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে ৬-৭ লাখ টাকা লস যায়। আবার কিছুদিনের জন্য গাড়ি খুলে দেই। তখন আবার ব্যবসা আবার খুব চাহিদা। যে ডিম সচরাচর ৳২.২০ ৳৪০ করে বিক্রি হয়, সেটা ৳৩। লাভটা দ্বিগুণ হয়ে গেল প্রায়। আবার কোভিড পরের বছর। ১ম বারের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা কাজে লাগালাম। ফুলদমে এখন চলছে। এবং আস্তে, আস্তে এই খামারিগুলো বৃদ্ধি করলো। হয়তো দেখা যাচ্ছে যে ৩,০০০ পাখি নিচ্ছিল, ও আরেকটা জায়গা ঠিক করছে, রেডি করছে। আরো ২,০০০ ৪,০০০ পাখি দিচ্ছে। এরকম হতে, হতে এখন প্রায় ৩২ জন খামারি হয়েছে। ৭ দিনের পাখি আছে, ১০ দিনের পাখি আছে, ১৫ দিনের আছে, ২০ দিনের আছে, ২৫ দিনের আছে। মানে ব্যাচ বাই ব্যাচ পাখি আছে। ২৫,০০০ শুধু খালি হ্যাচিং ডিমের পাখি আছে। পাওয়া ডিমের পাখি এর আগে ছিল আরো ১৫,০০০, কিন্তু সামনে রমজানের জন্য বিক্রি করছি। একটা পাখি একদিনের বাচ্চাটা এখন বর্তমানে ৳৬০, ৳৮ করে বিক্রি হচ্ছে। গত বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এদিকে ৳৯, ৳১০ পর্যন্ত বিক্রি করছে। খাওয়ার জন্য যে ডিমগুলো বিক্রি হচ্ছে, এটা বিক্রি করতেছি ৳৩, ৳২.৮০। এখন ১০,০০০, ১২,০০০ করে প্রতিদিন ডিম বিক্রি হয়। তার মানে একটা ডিমের শুরুতে পয়সা ৮০ পয়সা করে থাকবে। এখন বর্তমানে ১,৬০,০০০ এর মতো পাখি আছে। বাবা তো এখন কিছু, মানে এখন খুব খুশি। আপনি যদি চান আমার খামারে দেখতে, বলব যে আমার বেটা ব্যবসা করে। আমি তো খুশি। আমার চাইতে আমার বাবাই এখন বেশি খুশি। যারা কাজে সহযোগিতা করে এনারা আছে ১১ জন। ১০ এর নিচে কারো সেলারি নেই। সর্বোচ্চ ১৮ পর্যন্ত আছে। আপনার ভাবি হ্যাঁ, এখনো সহযোগিতা করে। সন্তান ৩ জন, ২ মেয়ে, ১ ছেলে। অতীত কথাগুলো মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এখন এলাকার মানুষও ভালোবাসে, আত্মীয়স্বজনও ভালোবাসে। যে একটা সময় তো খোঁজ খবর কেউ রাখেনি। মান্থলি ইনকাম, কাঁচামালের একটা ব্যবসা তো, ঝুঁকিপূর্ণ ব্যবসা। তারপর মান্থলি প্রায় দেখা যায় যে যদি লাভ হয়, এখন তো কন্টিনিউয়াস প্রায় লাভের দিকেই আছে। ১.৫ থেকে ২ মান্থলি ৬০% দিয়ে। ব্যবসার টাকা দিয়ে আমি মূলত নিজের জমি কিনছি, নিজের জন্য জমি গুলো কিনছি, খামারের জমিগুলো হইছে। বাড়ি করছি। আরেকটা খামারের জন্য আরেকটা বিল্ডিং করতেছি, যে ওখানে কন্ট্রোল শেড করব হ্যাচারির জন্য। ওখানে প্রায় ৬ লাখ বাচ্চা উৎপাদনের ক্যাপাসিটি করব। যারা খামার করবে, খামারি হতে চাবে অথবা সফল উদ্যোক্তা হতে চাবে, তাদের জন্য একটা কথাই বলব, যে লক্ষ্য ঠিক রাখতে হবে। যেমন আমি লক্ষ্য ঠিক রাখছি যে আমি কোয়েল খামারি করব। ২০০৮ সাল থেকে আমার ফুল নিয়ত। এজন্য লক্ষ্য ঠিক রেখে যদি যায় যেটাই করবে, পরিশ্রম যদি করে, আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় নিয়ে যাবে।